নমস্কার। আজকের প্রজন্ম আয়োজিত থিয়েটারের পৌষ পরবে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমাদের আজকের প্রথম অনুষ্ঠান একটি আলোচনা সভা। আলোচনা সভার বিষয় হলো মঞ্চের পরিসীমা, নাটকের নির্ভর। আমাদের আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন বরাক উপত্যকার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী রুমি রায়। আমরা আজকের প্রজন্মের পক্ষ থেকে তাকে জানাই স্বাগত। আমরা আমাদের আলোচনা শুরু করার আগে অতিথিকে বরণ করে নেব। আমাদের আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপের সদস্যদের অনুরোধ করব শ্রীমতী রুমি রায়কে বরণ করে নেওয়ার জন্য এবং সদস্যদের হাতে তৈরি একটি ভালোবাসার উপহার তুলে দেওয়ার জন্য। এবারে আমরা শ্রীমতী রুমি রায়ের কাছ থেকে আজকের আলোচ্য বিষয় মঞ্চের পরিসীমা, নাটকের নির্ভর এই বিষয়ে দু চারটি কথা শুনে নেব। ধন্যবাদ ভাস্কর। সবাইকে আমি বলে রাখছি, আমি কিন্তু ভালো বক্তা নই। আজকের প্রজন্ম আমন্ত্রণ জানিয়েছে, তাই আমি এখানে এসেছি। আসলে ওরা এতদিন ধরে এই অনুষ্ঠানটি করে যাচ্ছে, পৌষ পরব, এত অক্লান্ত পরিশ্রম করে ওরা এবং প্রত্যেকটা জিনিস, এই যে আমাকে আজকে স্মারকটা দিল, কালকে যখন এই নাটকে দেখছিলাম সবার হাতে তুলে দিচ্ছিল, আমি নিচের থেকে বসে বলছিলাম যে ইস, একটা যদি বাকি থাকে আমি নিয়ে নেব। মানে প্রত্যেকটা জিনিস এত নিখুঁত, আর এই বাচ্চাদের অনুরোধ আমি না রেখে পারলাম না, তাই আমি আজকে এসেছি এখানে। আমাকে বলতে বলা হয়েছে নাটকের মঞ্চের পরিসীমা। তো আসলে সাধারণত এসব কথা বলতে গেলে ওই নাটকের গ্রামার টামার এসব নিয়ে বলতে হয়, কিন্তু আমি এসব নিয়ে বলবো না। আমি ভাবছি যে এতদিন ধরে আমি যাই একটু অভিনয় করেছি, সেটার অভিজ্ঞতা থেকে আমি দু একটা কথা বলব। মঞ্চ এই শব্দটাই আসলে অনেক প্রিয় আমাদের কাছে। মঞ্চ ছাড়া আমরা বাঁচতে পারবো না। মঞ্চের একটা আকর্ষণ, যখন সাধারণত আমরা দর্শক হয়ে বসি, সামনে মঞ্চ খোলা হয় পর্দা, তখন কিন্তু মঞ্চটাই সবচেয়ে প্রথম আমাদের চোখে পড়ে এবং মনে হয় যে মঞ্চই যেন আমাদের সঙ্গে অভিনয় করতে লেগে গেছে। এই মঞ্চে যখন আমরা উঠি, আমাদেরকে পরিচালক এই জায়গা নির্দেশ করে দেন, ওইখানে কি করব, ওইখানে কি করব, এরকম একটা পরিসীমা আমাদেরকে বেঁধে দেন। সে মঞ্চের যে পরিসীমা, সেটা শুধু যে অভিনেতা অভিনেত্রীদের মানা উচিত সেটা না, সেটা যারা আলো করেন, যারা আবহ করেন, এমনকি বিশেষত তো পরিচালক আছেন, পরিচালক তো বলেই দেন, সব কিছু শিখিয়ে দেন, কিন্তু আমাদেরও অনেক দায়বদ্ধ থেকে যায়। যেমন একটা জায়গায় পরিচালক বলে দিলেন যে ওখানে দাঁড়াবে আলো পড়বে, আমরা হয়তো সেটা নিতে পারছি না, তখন কিন্তু আমাদের
দেখে নিতে হবে যে আমাদের ওপর আলো, এটা কিন্তু পরিচালকের দায়বদ্ধতা না, আমাদেরই। এবং ওই পরিসীমাটা আমাদের দেখে নিতে হবে যে ওই জায়গায় আমরা গিয়ে দাঁড়াবো, ওইখানে গেলে আমাদের উপর আলো পড়বে। অনেক সময় হয় যে আমরা ঠিক আলো যেখানে পড়ছে ওখানে না দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে গেছি, আর তখন নিজেরাই ভেবে নিতে হয় যে আমার উপরে আলোটা পড়ছে কি পড়ছে না, এইসব চিন্তাধারা করতে হয়। আসলে আমরা তো প্রসেনিয়াম থিয়েটার করি, আরও অনেক ধরনের থিয়েটারই তো আছে, কিন্তু যেহেতু আমি প্রসেনিয়াম থিয়েটার করি সেই কিন্তু মঞ্চটাই আমার কাছে অনেক প্রিয়। আমি যেমন দায়বদ্ধ নাটক করেছি, ওইখানে বিশাল মঞ্চ, ওইখানে সব ধরনের ঘর, যেমন শোবার ঘর, রান্নাঘর, এরকম মঞ্চে দেখানো হয়েছে। সেই পরিসীমাটা যদি আমি তখন বুঝে নিতে না পারি তবে কিন্তু আমার অভিনয় করাই সম্ভব হবে। তো বিশেষ আমি যেমন আজকাল তো সাজেস্টিভ স্টেজ থাকে বেশিরভাগ, কিন্তু কয়েকদিন আগে যেমন সাজেস্টিভ বলছি কারণ অনেক সময় আমাদের দূরে কোথাও যেতে অসুবিধা হয়, তাই হয়তো এইটাই মানে সবাই করে থাকেন। কিন্তু আমরা অনেক রিয়েলিস্টিক স্টেজেও অভিনয় করেছি এবং কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে সায়ন যে নাটকটা করলো কিস্তিমাতের মঞ্চ যখন খুললো, বাপরে বাপরে, এত বড় মঞ্চ, এতগুলো জিনিস দিয়ে সাজানো, কিন্তু প্রত্যেকটা জিনিস মানে ওরা ব্যবহার করেছে। এটা অবশ্যই পরিচালকের মানে দৃষ্টি থাকতে হবে এবং পরিচালকের নিখুঁত পরিচালনায় এটা হয়ে থাকে। মানে কয়েক বছর আগে যেমন দেখেছিলাম আমি একটা নাটক, ওখানে একটা মানে নাটকের মধ্যে একটা কর্নারে দুটো চেয়ার রাখা ছিল, কিন্তু পুরো নাটক ওরা করে গেল, ওইগুলো স্পর্শই করলো না। এবং এটা একটা কম্পিটিশন ছিল, তো বিচারক এটাকে ভুলটাও ধরেছিলেন। ওই সব পরিসীমা আমাদের যদি বুঝে মঞ্চে না থাকতে হবে, যেমন অহেতুক ওই চেয়ারগুলোর দরকার ছিল না, সেটা অবশ্য পরিচালকেরই দেখার কথা। আর শুধু পরিচালক দিয়ে তো হয় না, সবাই মিলেই আমাদের একটা নাটক সৃষ্টি করতে হয়। তো ওইসব আমি মানে একাকার হয়ে যায় আর কি। মঞ্চ, অভিনেতা, অভিনেত্রী, আলো, আবহ সবাই একে অন্যের পরিপূরক, সবারই এইসবের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়। আর ওই পরিসীমা যাব না, পরিসীমাটা ওইটাই যে আমার কিন্তু দেখে চলতে হবে, আমি কিন্তু ওই পরিসীমার বাইরে যেতে পারি। কিন্তু আজকাল হয়, আজকাল যেমন মঞ্চ থেকে নেমেও অনেক অভিনয় হয়। কয়েকদিন আগেই তো দেখলাম বাজে মাদল বাজে, তারপরে ওই কলকাতা থেকে আসলো আনন্দ, ওরা কিন্তু মঞ্চ থেকে নেমে এসে দর্শকদের সঙ্গে কিন্তু একাকার হয়ে গেছিল। ওইটাই মানে ওই পরিসীমাটা আমাদের জানা দরকার। আপনি দীর্ঘদিন থেকে বরাক উপত্যকায় নাটক করছেন, বেশ কয়েক দশক হয়ে গেল আপনার এই উপত্যকার মঞ্চে মঞ্চে দাপিয়ে বেড়ানো। আমরা যদি নাটকের যে ইতিহাস আছে সেদিকে তাকাই, মঞ্চের পরিসীমার মধ্যে আরেকটা জিনিস আমরা আমাদের মনে হয় যে আমরা একটা সময় ছিল, যদি আমরা যাত্রাপালার দিকে তাকাই তাহলে আমরা দেখব সেখানে মহিলা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি একজন মানে পুরুষ। তো সেটাও তো একটা মানে নাটক বা মঞ্চের ক্ষেত্রে সীমাবদ্ধতার জায়গা ছিল, সেটাকে ভেঙে আপনি মানে আজ বরাক উপত্যকা কয়েক দশক ধরে নাটক করছেন। তো একজন মানে মহিলা শরীরের মানুষ হয়ে এইভাবে মঞ্চে অভিনয় করা বা এই পরিসীমাটাকে যে আপনি বাড়িয়ে, এটাও তো পরিসীমার এক্সটেনশন। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনার কি মতামত? আমি যখন অভিনয় করি তখন অনেক পরে, আমার পূর্বপুরুষরা যখন, আমার বাবারাও অনেক অভিনয় করেছেন, তখন পুরুষরাই মহিলা শাস্ত্র। কিন্তু আমরা তো ওই সময়টা পাইনি। আমরা ভাগ্যবতী যে আমাদের অভিনয় করতে গেলে কোনো বাধা আসেনি। আর ওইটাই যে মেয়েরা আজকাল
কি না করছে। মেয়েরা তো মেয়েদের অভিনয় মানে করতে গেলে অনেক অসুবিধা ছিল। আজকে আমি যে অভিনয় করছি আমার তো আর অন্য সব কিছু শেষ করে এসে করতে হয়, কিন্তু সেটা একটা আকর্ষণ। এই আকর্ষণে যে মেয়েরা নাটক করতে পারছে সেটাই মানে অনেক বড় কথা। আর আজকাল তো এসব বলে লাভ নেই, এখন তো বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, বৃদ্ধা সবাই নাটক করছে। আজকাল এসব আর বাধা তৈরি বাধা রইল না আমরা মানে বলছি, তারপরেও আমার মনে হয় কোথাও যেন একটা বাধা মানে রয়েছে। আমরা যদি আমাদের উপত্যকার দিকে তাকাই তাহলেও কিন্তু সেই অর্থে প্রচুর পরিমাণ মহিলা শরীরের মানুষ নির্দেশক বা প্লে রাইটার যারা লিখছেন এরকম কিন্তু সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না। আপনি আছেন, আপনার মতো বেশ কয়েকজন অভিনেত্রী আছেন, তারপরে মনে হয় সংখ্যাটা বোধহয় আরেকটু বাড়তে পারতো। আপনার কি মনে হয়? না, বাড়তে তো পারতো, কিন্তু বাড়ছে তো, এখন তো বাড়ছে। এখন তো এই যে আজকের প্রজন্মের কত বাচ্চা বাচ্চা মেয়েরা আসছে, ওরাও তো আসছে, তো এখন আসছে, এখন বাধাটা কমেছে অনেক। তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি যে হ্যাঁ, আমাদের নিশ্চয়ই। মঞ্চের পরিসীমা আরো বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দিনের পর দিন বেড়ে যাবে। আপনি প্রসিনিয়াম থিয়েটারের কথা বললেন, আপনি যে নাট্যদল থেকে নাটক করেন সেই নাট্যদলের নাম গণসুর। তো গণ এই শব্দটা আমরা গণসুর শব্দটা থেকে বুঝতে পারছি সেটার সঙ্গে একটা সাধারণ জনমানুষের একটা সম্পর্ক রয়েছে। আমরা এর আগে যে গণনাট্য আন্দোলনও দেখেছি, তো সেখানে এর আগে যখন প্রসিনিয়াম ভেঙে দেওয়ার যে একটা ব্যাপার ছিল বা দর্শকরা যেটা করেছেন থার্ড থিয়েটারের ক্ষেত্রে, আমাদের যে মঞ্চের যে একটা নির্দিষ্ট আয়তন, একটা সীমা, সেটাকে ভেঙে মঞ্চকে নিয়ে গেছেন তিনি পথে ঘাটে একদম প্রান্তিক মানুষের সামনে। তো এই ব্যাপারটা আপনার কি মনে হয়, আমরা এই ব্যাপারটাতে আমরা কতদূর এগিয়ে গেলাম? আমরা কি মানে সত্যি পেরেছি যে নাটককে একটা বিশেষ শ্রেণীর মানুষের কাছ থেকে দূরে সরিয়ে একদম সর্বসাধারণের কাছে নিয়ে যেতে আমরা কি পেরেছি? হ্যাঁ, আজকাল তো আসলে আমি সাধারণত প্রসেনিয়াম থিয়েটারই করি, আমি এইসব নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, কিন্তু আজকাল তো পথে ঘাটে অনেক নাটক হয়, বা অনেক গ্রামে বন্দরে কয়েকজন নিয়ে রাস্তার মধ্যেও নাটক হচ্ছে, পথনাটক যেটা হচ্ছে। নাটক নাটক যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, নাটক সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা সাধারণভাবে কাজ করতে হবে আমাদের। তখন ওদের কাছে যদি আমরা বেশি গুরুগম্ভীর কাজ করি, ওরা সেটা নিতে পারবে না। তাই আমাদেরও এরকম বুঝেই করতে হবে, চলতে হবে, যাতে আমরাও সাধারণ মানুষের মধ্যে আরো মিশতে পারি। নাটক নিয়ে বা আমাদের যে কোনো মানে আমাদের সাহিত্যের যে কোনো আঙ্গিক নিয়ে একটা প্রশ্ন সবসময় থেকে যায় যে আমরা যে এই কাজগুলো করছি, তারপর আমরা কি কোনো বার্তা দিতে পারছি কিনা সমাজে। তো এর ফলে যে বিষয়টা উঠে আসে সেটা হলো আমাদের শিল্পটা কি বার্তা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, না শুধু শিল্পের জন্য, শিল্প আনন্দের জন্য? আপনার কি মনে হয় এই ব্যাপারে? শিল্প বার্তা কেন্দ্রিক হতেই হবে। আমি একটা নাটক করব এবং নাটক থেকে যদি অন্য মানুষরা সেটার কোনো কিছু পায় না, সেটা তো অর্থ নয়। সে সমাজের ভালোর জন্যই আমরা এই কাজগুলো করব। তাই আমাদের যে কাজ করব, যে নাটক যাই করব, সেটার যাতে সমাজের মধ্যে একটা ভালো দিক হয়, সবাই যাতে কিছু শিখতে পারে। অনেক ধরনের নাটক হয়, অনেক ধরনের কোনো রাজনৈতিক হয়, যে কোনো জিনিস থেকে আমাদের সেটা থেকে ভালো জিনিসটা নিতেই হবে, এবং আমরা যদি সমাজকে সেটা দিতে না পারি তবে আমাদের এটা করার কোনো অর্থ নেই। আপনি যেহেতু কয়েক দশক থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত, আপনি বরাক উপত্যকায় নাটক করেছেন, বরাক উপত্যকার বাইরে গিয়েও নাটক করেছেন। আমাদের বরাক উপত্যকাকে বলা হয় তৃতীয় ভুবন। তো আপনার কি মনে হয় যে এই যে প্রথম ভুবন, দ্বিতীয় ভুবন, তৃতীয় ভুবন, এই শব্দগুলোর মাধ্যমে আমাদের প্রান্তিক করে দেওয়ার চেষ্টা হয়েছে, বা তফাৎটা কোথায় আছে? যে অন্যান্য যে
জায়গাগুলোকে আমরা অন্য ভুবন বলছি, প্রথম ভুবন বলে দিচ্ছি, দ্বিতীয় ভুবন বলছি, তফাৎটা কোথায়? আসলে ভাস্কর, তফাৎ খুব একটা কিছু নেই। যারা প্রথম ভুবনে অভিনয় করছে আর আমাদের এখানে যারা তৃতীয় ভুবনে অভিনয় করছে, মোটামুটি এইসব সময় মানে সবকিছু সমানই। তফাৎ একটাই হলো, ওদের যেমন ওরা যে কাজগুলো করছে, ওদের যে আজকে ধরো একটা নাটকে লাইটের কাজ হচ্ছে, আবহাওয়ার কাজ হচ্ছে, ওরা এগুলোর দিকে অনেক উন্নত হয়ে গেছে, কারণ এটাই ওদের কাজ। আমাদের এখানে যে আজকে আমাদের গণসুরে কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসেছিল, আজকাল কি হয়েছে, ওরা সেই সময়টা দিতে পারছে না আমাদেরকে, কারণ ওদের পেটের দায় ওদের যেতে হচ্ছে। কিন্তু ওরা যাদেরকে প্রথম ভুবন বলা হচ্ছে, ওরা কিন্তু ওইটা দিয়েই ওরা সব কিছু মেটাচ্ছে, তার জন্য ওরা সময়ও দিতে পারছে। তারপরে আমাদের এখানে যেমন একটা নাটক হলো, আমরা এত কষ্ট করে এত দিন রিহার্সাল দিয়ে একটা নাটক আমরা উঠালাম, সেই নাটকটা আমরা বেশি থেকে বেশি 3 বার কি 4 বার করতে পারছি, ওরা কিন্তু 500-600তম এইরকম করে যাচ্ছে। ওইটাই তো, আর কিছু তফাৎ না। অভিনয় কিন্তু আমাদের এখানেও কম না, ওদের পরিসরটা অনেক বড়, পরিসরটা অনেক। আমাদের কাছে সেটাই অনেক ওইটাই। কম হ্যাঁ। সুযোগ, সেজন্য আমাদের সুযোগটা কম। হ্যাঁ। এবং আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে আর্থিক যে ব্যাপারটা, হ্যাঁ, পেটে খিদে রেখে তো আর নাটক করা যায় না। না। তো এটা তো সত্যি আমি সবসময় বলি, যে আমরা যে ওদেরকে ডাকবো যে না তোরা রিহার্সাল দিতে আয়, সময় মতো আয়, আমি কোন জোরে ডাকবো? কারণ আমি তো ওদেরকে কিছু দিতে পারবো না, ওদের ওইটা ব্যবস্থা করেই আসতে হবে। তার জন্য অনেকের ইচ্ছে থাকলেও হয়তো পারছে না। আপনার কথার পর আমার মনে হচ্ছে একটা কথা আমরা হলফ করে বলতে পারি যে আমাদের তৃতীয় ভুবনে আমরা যারা নাট্যচর্চার সঙ্গে যুক্ত আছি, আমরা কিন্তু নাটককে ভালোবেসে যুক্ত আছি। তো আমরা যে খুব প্রফেশনাল এরকম না ব্যাপারটা। কেউ না, তো আমাদের এখানে কোনো ক্লাব কোনো সংস্থা প্রফেশনাল না, কেউ না। কিন্তু আমরা যখন নাটক করি আমাদের পকেটের টাকা দিয়ে আমরা নাটক করি, তো কিন্তু কেন করি? কারণ আমরা ভালোবাসি। এটা কিন্তু আমাদের একটা মানে এটা আমাদের একটা অর্জনের জায়গা, যে আমরা ভালোবেসে নাটকটা করছি, শুধুমাত্র যে আমাদের পেশার খাতিরে, নেশার খাতিরে আমরা করছি। তো আমাদের সময় মানে ফুরিয়ে আসছে, একদম সবার শেষে আপনার কাছ থেকে শুধু বরাক উপত্যকার যে নাটক আছে বা আমাদের যে নাট্য চর্চা আছে, এই বিষয়ে এর ভবিষ্যৎ সম্পর্কে দু একটি কথা জানতে চাই। রুবিদি, আমি এটাতে একটু সংযোজন করতে চাই। আপনার নাট্য জীবনে 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা, যদি এখান থেকে আজকে পর্যন্ত যে জার্নি, বরাক উপত্যকার নাটকে যে জার্নি আপনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, তাতে অংশীদার হয়ে, তাতে কখনো অভিনয় করে বা কখনো দর্শক হয়ে অন্য দলের নাটক দেখেছেন, এখান থেকে যদি বিবর্তন বা আজকের প্রজন্মকে মাইনাস করে দিই, কেন মাইনাস করছি আমি বলছি, কারণ আমাদের দলে তরুণ প্রজন্মের ছেলেমেয়ের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই টেকনোলজি সহ নতুনত্বগুলো আসছে, যেটা আমার ছেলে আরও বেশি আনবে, এটা যুগের সঙ্গে চলতেই থাকবে। এই জায়গাটুকু যদি বাদ দিই, মানে টেকনোলজি ইমপ্লিমেন্টেশন থিয়েটারে এটুকু যদি বাদ দিই, এই 30-35 বছরের জার্নিতে বরাকের নাট্য জগতে আপনি কি ধরনের পরিবর্তন দেখেছেন, বা যেটুকু পরিবর্তন হয়েছে তাতে আপনি খুশি কিনা, বা কোনো আকাঙ্ক্ষা রয়েছে কিনা সামগ্রিকভাবে, সেই প্রশ্নটা। পরিবর্তন তো হয়েছে। আমি যখন আমার বড়রা যারা আছেন, আমাদের অগ্রজ, আমাদের সংস্থা গণসুরে, ওদের নাটক যখন আমি ছোট থাকতে দেখতাম, তখন ওরা যেভাবে নাটক করতেন এবং সাউন্ড আনতেন, আমি বিজয়দা ওদের মুখে শুনেছি ওরা ট্রেনের সাউন্ড আনতে স্টেশনে গিয়ে বসে রয়েছেন। তারপরে ভোরবেলার কাকের ডাক শুনতে ভোরবেলা উঠে গেছেন ঘুম থেকে, রেকর্ড করে তারপরে এইগুলো নাটকে দিয়েছেন। তো এই সময় তো অনেক চেঞ্জ হয়েছে, আমরা এখন ইউটিউব খুললে সব কিছু পেয়ে যাই। তো অভিনয়ও অনেক চেঞ্জ হয়েছে। আগের একটা ধারা ছিল যেটা
অভিনয় যখন করতেন সবাই তখন এটা অভিনয় ভাবছিল। হ্যাঁ। এখন একদম সাধারণ, যেরকম আমরা ঘরে কথা বলি, যেরকম আমরা সাধারণত চলাফেরা করি, এরকমই আমরা অভিনয় করি এবং করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আর সেই অভিনয় দেখতে ভালো লাগে না। চেঞ্জ অনেক হয়েছে, আরও হবে, আর শেখার তো শেষ নেই। তোমার কথা মতো আমি এটা বলতে পারলাম না, কারণ আজকের প্রজন্ম আসবে এই কথায়। আজকে মানে আমি টেকনোলজিটাকে একটু মাইনাস করে বলছি, আচ্ছা, মানে আচ্ছা। অভিনয়, রূপসজ্জা, এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, এবং আমি তাতে একমত। আগে ইনোভেটিভ আইডিয়াস গুলো বেশি, মানে মানুষ মগজের চর্চাটা করত, এখন চর্চাটা কমে গেছে। এখন কোনো মিউজিক আনতে আমরা ইউটিউব খুঁজছি, কদিন পর এআই কে বলবো এই ধরনের নাটকে এই আমার নাটকের স্ক্রিপ্ট, আপনি আমাকে মিউজিক দিয়ে দিন, তো এটা হয়ে যাবে। মগজের চর্চাটা কমে যাচ্ছে। ওই মগজের চর্চার বিষয়টাকে যদি আরেকটু এক্সপান্ড করুন, আপনাদের কোনো অভিজ্ঞতা, ওই যে বললেন ট্রেনের সাউন্ড আনা, কিংবা কোনো একটা বিশেষ আলো তৈরি করতে কি ইনোভেশন দেওয়া হয়েছিল, এরকম কোনো এক দুটো অভিজ্ঞতা যদি শেয়ার করুন। আসলে সেটা তো মানে মূলত পরিচালকের কথা। সেটা আমরা যখন মানে স্টেজে উঠে গেছি তখন আমরা সব তৈরি পেয়ে গেছি। ওরা কি করে তৈরি করেছেন সেটা ওরাই বলতে পারবে। তবে হ্যাঁ, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, এখন অনেক মানে এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে। আর আমার ইচ্ছে মানে আরও নাটক করব, আরও অভিনয় করব, শেখার শেষ নেই। আমি এখনো ওদের নাটক দেখলে মনে হয় আমি আরও কিছু শিখতে পারি। তো শিখে যাব, করে যাব। তোমরা আছো, যদি সুযোগ পাই তোমার সঙ্গে করব, সেটা আমার একটা অনেক বড় ইচ্ছে। অনেকদিন বলেছি আমি শাইনকে, আমার ইচ্ছে তোমার সঙ্গে একটা নাটক করা, তোমার পরিচালনা। সেটা হবে। তবু রুমিদির পছন্দের অভিনয়, কোন ধরনের অভিনয় পছন্দ করেন, আর কোন ধরনের অভিনয় এখনো করা হয়ে ওঠেনি, হয়তো ভবিষ্যতে ইচ্ছে রয়েছে কোন ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে রয়েছে? আমি বেশ কয়েক ধরনেরই অভিনয় করেছি। বেশিরভাগ যা করেছি পারিবারিক নাটকই করেছি, এবং নাটক হতে অনালপথ আমার একক নাটক একটা। মূলত আমি একাই করেছি এটাতে, অভিনয় আমি একাই, তার সঙ্গে জুড়িদার ছিল গানের। আমার খুব প্রিয় নাটক, দায়বদ্ধ আমার খুব প্রিয় নাটক। আর আমার করার ইচ্ছা মানে কোনো ভ্যারাইটি করতে আমার ভালো লাগে, মানে সাধারণ যেগুলো চরিত্র হয় না, একটু অন্য ধরনের চরিত্র আমার খুব ভালো লাগে। বয়সও একটা ফ্যাক্টর আছে। এখন এই বয়সে আমি কোন ধরনের চরিত্র পাবো জানি না, কিন্তু যদি পাই আমি করতে রাজি আছি। এটা তো আমি আমার বয়স দিয়ে পারবো না, না হলে আমি চেষ্টা করতাম। আচ্ছা, সঞ্চালক প্রশ্ন করুন, আমার আরেকটা প্রশ্ন রয়েছে, পরে করব। প্রশ্ন করে নিন। বলছি কি, আমরা তো বরাক উপত্যকায় মানে আগে যে আজকে থেকে 30 বছর আগে যেভাবে মানে মঞ্চে অভিনয় হতো, হ্যাঁ, আর তার অপোজিটে যে দর্শকরা বসে থাকতো, তার কি কোনো পরিবর্তন হয়েছে নাকি? এখন আমরা অনেক সময় দেখি যে মানে মঞ্চে অভিনয় হচ্ছে ভালো ভালো, কিন্তু আমাদের দর্শক সংখ্যা কমে যাচ্ছে। আমরা কি আদৌ বুঝতে পারছি নাকি ওই মানে, বা কিভাবে পৌঁছাবো, ওইটা নিয়ে যদি কিছু বলেন। তুমি অনেক ছোট, মধ্যে কিছু সময় আমাদের গেছে, যখন আমরা নাটক করছি মঞ্চে, তখন দর্শক 2টা রোয়া পর্যন্ত ছিল, তারপরে ফাঁকা থাকতো না দর্শক। প্রথম দিকে যেমন দর্শক থাকতো, কিন্তু আমাদের এরকম সময়ও কেটেছে যখন দর্শক মানে গুণে কয়েকজন, তাও আবার নিজেদের জানাশোনা। কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে, এখন তো অনেক দর্শক হয়, অনেক, এখন হাউসফুলও হয়েছে। হ্যাঁ, এখন ভালো নাটক দিলে ভালো দর্শক হবে, ভালো নাটক দেখতে সবাই ভালোবাসে। কয়েকটা যদি একসঙ্গে বাজে নাটক হয়ে যায় তখন একটু দর্শকের পরিণামটা কমে যায়, কিন্তু ভালো নাটক যদি হয়ে যায় তবে কিন্তু ভালো। কেন আমাদের ওই কিস্তিমাত নাটকেই তো
দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক নাটক দেখেছে। তো ভালো নাটক দিলে ভালো দর্শক হবে, সেটার পরিবর্তন হয়নি। আগেও ভালো নাটকে ভালো দর্শক হতো, এখনো ভালো নাটকে ভালো দর্শক হবে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন না ঠিক, আমি একটু স্মৃতি রোমন্থন করতে চাই। সম্ভবত 20 বছর বা 15 বছর, অন্তত 15 বছর তো হবেই, দুটি ঠিক নাটক করেছিলেন একজন ছাপোষা মহিলার কোনো এক ট্রেনের স্টেশনের বাইরে। আমার নিখোঁজ চুরি। আচ্ছা, আমার দেখা আপনার সেরা অভিনয় ছিল সেটি। আমার সবচেয়ে পছন্দের, যদি তালিকায় আমি রাখি 1-2 করে অন্যান্য, ওইটা ছিল মানে একটা সেরা চরিত্র, ছাপোষা, যেটা আপনি পারিবারিক নাটক বলেছেন। আমি মনে করছি যে আপনি ওই ধরনের কাজ বেশি ভালো করেন। এই ধরনের কাজ করতে চাননি না স্কোপ হয়নি? প্রশ্নটা এটা। ওই যে বললাম, একটা নাটক করার পর আমরা সুযোগ পাই না করার। এই নাটকটা করার আমার আবার খুব ইচ্ছে, যদি সুযোগ পাই আমি করবো। আমি সব ধরনের অভিনয় করতে ভালোবাসি। আমি কোনোদিন বাছিনি যে এই রোলটা করবো না, এই চরিত্রে আমি অভিনয় করবো না, এটা আমি কোনোদিন, আমাকে যা বলা হয়েছে যে তুই এটা করবি, সেটা যদি 2 মিনিটের হয় 2 মিনিটেরও করেছি, সেটা যদি পুরো নাটকের হয় পুরো নাটকেরও করেছি। আমি কোনোদিন অভিনয় করতে ভালোবাসি, বাস এতটুকু। এই মুহূর্তে বরাক উপত্যকায় যে নাট্য চর্চার জোয়ার এসেছে তা বজায় থাকুক, প্রত্যেকবার নাটক হাউসফুল হোক, আমরা তাই চাই। দর্শক আরো বাড়ুক এবং এমন অবস্থা হোক যাতে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নাটক দেখার জন্য। কারণ নাটক যদি বাঁচে তাহলে সুস্থ সংস্কৃতি চর্চাটা বাঁচবে, আর সুস্থ সংস্কৃতি চর্চা যদি বাঁচে তাহলে আমরাও ভালো মানুষ হব। ভালো মানুষ হওয়াই বোধহয় আমাদের সবার লক্ষ্য। আর আপনার যা ইচ্ছে আমাদের সায়ন বিশ্বাসের সঙ্গে একই মঞ্চে কাজ করার, একজন দর্শক হিসেবে আমাদের সবার মনের আকাঙ্ক্ষাও তাই। তো আমরা চাইবো আপনারা খুব শিগগির কোনো একটা প্রোডাকশনে একসঙ্গে কাজ করুন। আপনাদের দুজনকেই আমাদের তরফ থেকে আমাদের স্বাগত রইল এরকম একটা কাজের জন্য। আমাদের সময় ফুরিয়ে এসেছে, তাই অনুষ্ঠান আর একটু দীর্ঘ হলে বোধহয় ভালো ছিল। অনেকের মনে আরো প্রশ্ন রয়েছে, কিন্তু সময় ডাক দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থিয়েটারের জয় হোক। আমাদের আজকের আলোচনা সভা এখানে শেষ করলাম।